কোশ্চেনটা বলছে গঠন এনথালপির মান শূন্য। গঠন এনথালপি মানে কি? হিট অফ ফরমেশন। ধরো এ বি এরা দুজনে রিয়াক্ট করলো, রিয়াক্ট করে সি জেনারেট করলো, ঠিক আছে? তাহলে এ আর বি মিলিতভাবে একটা এনার্জি বা এনথালপি ছিল যেটাকে আমি বলি H1, আর এর একটা এনথালপি আছে যাকে বলবো H2। এবার গঠন এনথালপি মানে কি? এইখান থেকে এই ফর্মটা আসার জন্য যে এনার্জি লেগেছে বা যে এনার্জি বেরিয়েছে, মানে তোমার কথা হচ্ছে ডেল্টা এইচ। ডেল্টা এইচ মানে হচ্ছে H2 H1। এবার যদি H2 এর মান H1 এর থেকে বড় হয় তাহলে এটা পজিটিভ হবে, তাহলে হিট অফ ফরমেশন হচ্ছে পজিটিভ। তার মানে কি? হিট দিতে হয়েছে তারপরে এটা হয়েছে। তার মানে এই ধরনের রিঅ্যাকশনকে আমরা কি বলবো? এন্ডোথার্মিক। এই ধরনের রিঅ্যাকশনে কি হয়, মানে প্লাস মানে পজিটিভ এর যে এনার্জি সেটা আগের থেকে বেড়ে যায়, তাই তো? এখানে যা এনার্জি থাকে তার থেকে এর এনার্জি বেড়ে যায়, ঠিক আছে? তাহলে এই ধরনের ইসে এই হিটটা কি আমরা বাঁ দিকে লিখবো না ডান দিকে লিখবো? যে হিট কতটা লিখবো, বাঁ দিকে লিখবো না ডান দিকে লিখবো? কারণ এর উপরে হিট দিয়ে এটা হয়েছে, তাই জন্য তো H2 গ্রেটার দেন H1 হয়েছে। তাহলে বাঁ দিকে হিট লিখবো তো, কিন্তু এই জিনিসগুলো বাঁ দিকে লেখে না, হিট যখনই লেখে ডান দিকে লেখে। তাহলে ডান দিকে লিখলে কিভাবে লিখবো? মাইনাস হিট। এক্সামে দেখবে এই কথাটা লেখা থাকবে, মাইনাস হিট। তোমরা বুঝে নিতে লাগবে, ঠিক আছে? আর মাইনাস হিট মানে আমরা ভেবো না যে হিট বেরিয়ে যাচ্ছে, এটা ভেবো না। কিন্তু অনেকে ভাবে মাইনাস হিট মানে হিট বেরিয়ে যাচ্ছে। মাইনাস হিট মানে হিট বেরোচ্ছে না, প্লাস হিট মানে হিট বেরিয়ে যাচ্ছে। প্লাস হিট মানে হিট উৎপন্ন হচ্ছে, আর মাইনাস হিট মানে কি? প্লাস এদিকে হিট, মানে হিট দিলে এটা হচ্ছে। এই জিনিসটা আমিও ছোটবেলায় বুঝতাম না যে মাইনাস হিট মানে তো হিট বেরিয়ে যাচ্ছে, এটা তো ন্যাচারালি মাথায় চলে আসে মানুষের, কিন্তু এটা ভাববে না। মাইনাস হিট মানে হিট দিলে এই জিনিসটা হচ্ছে, তার মানে এই প্রসেসটাকে আমরা বলবো এন্ডোথার্মিক প্রসেস। এবার চারটে অপশন দিয়েছে, আমরা অপশন তো দিয়েছে যে চারটে করতে হবে। কোনটার মানে ফরমেশন জিরো, মানে কোনো হিট লাগে না, এমনি ফর্ম হচ্ছে, এরকম ব্যাপার। হিট অফ ফরমেশন জিরো। তাহলে দেখি অপশনগুলো কি বলেছে। HCl গ্যাস কিন্তু হ্যাঁ, O2 প্লাস ও আচ্ছা আচ্ছা O2, আচ্ছা O2 গ্যাস, তারপর ওজোন O3 গ্যাস, NO DNO গ্যাস। সব গ্যাস। কি বলতে পারবে কোনটা হিট অফ ফরমেশন জিরো, মানে কোনটাকে ফর্ম করতে আমার কোনো এনার্জি দিতে লাগে না, এমনি হয়ে যায়। আমাদের বাতাসে HCl ঘুরে বেড়ায়, HCl বানাতে হয়, H2 + Cl2 দিয়ে কিছু না করে চেঞ্জ তো হবেই একটা। ওজোন গ্যাসও কিন্তু ন্যাচারালি হয় না, একটা হ্যাঁ ওখানে একটা প্রেসারের ব্যাপার আছে বা একটা ইলেকট্রিসিটির ব্যাপার আছে যেটাতে তৈরি হয়, এগুলো সব তৈরি হয়। এইসব বাতাসে তৈরি হয় যখন আমাদের থান্ডারস্টর্ম হয়, বজ্রপাত হয়, তখন N2O2 মিলে গিয়ে এগুলো হয়, আর এটা কিন্তু ন্যাচারালি থাকে। তারপরে যে জিনিসগুলো ন্যাচারালি এক্সিস্ট করে তাকেই বানাতে আবার কোনো হিট দিতে লাগবে না, তাই জন্য এটারটাই জিরো হবে। হ্যাঁ, ডেল্টা এইচ ফরমেশন লিখতে পারো F, ডেল্টা এইচ F মানে ডেল্টা এইচ ফরমেশন অফ এটা জিরো হবে। আরো ব্যাপার আছে, দেখো কেউ পারে কিনা। আমি চারটে অপশন দেবো, ঠিক আছে? I2 Br2 Cl2 F2। এই চারটে অপশন দিলাম, বলো কার হিট অফ ফরমেশন জিরো। এক নম্বরে কোশ্চেন এমসিকিউ। এবার মুশকিল হয়ে যাবে। আমি বলতে পারছিলাম বোকা বানানোর কোশ্চেন, পুরো বোকা বানানোর কোশ্চেন ধরতে পারিস। কোন জিনিসটা ন্যাচারালি এক্সিস্ট করে ওই স্টেটেই এক্সিস্ট করে? আয়োডিন কি লিকুইড থাকে? কি থাকে? সলিড থাকে, কারণ ওকে লিকুইড বানাতে গেলে ওই হিট দিতে হচ্ছে। ব্রোমিন কোন স্টেটে থাকে? ন্যাচারালি ব্রোমিন দেখোনি তো, প্র্যাকটিক্যাল করলে বুঝতে পারবে। ন্যাচারালি ব্রোমিন কোন স্টেটে থাকে জানো? লিকুইডই থাকে। তাহলে লিকুইড থেকে আবার লিকুইডে বানাতে কোনো হিট লাগবে? যেই স্টেটে থাকে, যেই এলিমেন্টটা যেই স্টেটে এক্সিস্ট করে, সেই স্টেট থেকে অন্য স্টেটে যদি থাকে তাহলে আমার হিট লাগবে। যেরকম ক্লোরিন কোন স্টেটে এক্সিস্ট করে? গ্যাস। তাহলে ওকে লিকুইড বানাতে গেলে আমার ওর থেকে হিট তুলে নিতে হবে, তার মানে তো একটা গঠন এনথালপি আছে। F2 গ্যাস। তাহলে একমাত্র Br2 আছে যে লিকুইডেই থাকতে পছন্দ করে, এবার সেখান থেকে আমি লিকুইডে নিচ্ছি, ওখান থেকে ওইটুকু জায়গায় যেতে কোনো চেঞ্জ নেই। লজিকটা বোঝা গেছে? আরেকটা দেবো, এটা এর দিলে হবে না, ওগুলো রিয়াকশন দিয়ে বলতে হবে। এই দুটোকে বোঝানো। দেখি আমি একটা দিচ্ছি, এটা মুছে দেবো, লেখা হয়েছে? এদিকটা মুছে দিলাম, ওটা মুছে দিলাম।
ধরো সি প্লাস O2 CO2 গ্যাস সলিড গ্যাস H2 plus Cl2 equal to 2 HCl gas. H2 plus HAPO2 এখান থেকে এটাও গ্যাস নাও H2 লিকুইড নাও C2 H2 প্লাস Br2 এখান থেকে আছে C2 H2 Br2 এটাও গ্যাস এটা হলো গ্যাস 2:2 এটা চলো এই চারটে অপশন দেওয়া হলো কোন ক্ষেত্রে এর যে গঠন এনথালপি মানে এই কোন রিঅ্যাকশনটা বোঝাচ্ছে হিট অফ ফর্মেশন এদের মধ্যে কোন রিঅ্যাকশনটা বোঝাচ্ছে হিট অফ ফর্মেশন হচ্ছে মানে হিট অফ ফর্মেশন মানে হিট দিচ্ছে বা ছাড়ছে না 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 মানে এই চারটে অপশনের মধ্যে এগুলো তো অনেক ধরনের রিঅ্যাকশন কোথাও ধরো জাস্ট নরমালি এটাকে কি বলতে পারো ব্রোমিনেশন রিঅ্যাকশন এখানে কম্বাসশন রিঅ্যাকশন বলতে পারো এটা অক্সিডেশন হ্যাঁ এই ধরনের কথা বলতে পারো বাট কোন ক্ষেত্রে বোঝাচ্ছে যে এটা এখানে ফর্মেশন হয়েছে মানে কম্পাউন্ডের ফর্মেশন হয়েছে যেখান থেকে আমি হিট অফ ফর্মেশন বের করতে পারি মানে এই রিঅ্যাকশন থেকেই কিন্তু আমি নরমালি হিট অফ সবকটা থেকেই হিট অফ ফর্মেশন বের করতে পারবো না কিন্তু সবকিছু হিট অফ ফর্মেশন বের করতে গেলে আমাকে করতে হয় কি ওর এলিমেন্টারি স্টেট থেকে রিঅ্যাকশন করতে হয় মানে যে কোনো জিনিস ধরো আমি এলিমেন্টে আছি একদম আমি শুরু করি ধরো আমি ধরো HCl বানাচ্ছি HCl কোথা থেকে বানাবো HCl ধরো আমরা বানাচ্ছি এটা কোথা থেকে বানাবো আমরা H2 না Cl2 Cl2 থেকে বানাবো তো এইটা বানানোর জন্য যে ম্যাটেরিয়ালগুলো লাগে যে এলিমেন্টগুলো লাগে সেই এলিমেন্টগুলো ন্যাচারালি কোন স্টেটে এক্সিস্ট করে H2 কোন স্টেটে এক্সিস্ট করে গ্যাস এবার এটাকে যদি আমি গ্যাস বলি এটা কোন স্টেটে এক্সিস্ট করে গ্যাস এটাকে যদি আমি গ্যাস বলি তাহলে যে জিনিসটা তৈরি হবে তাকে আমি ফর্মেশন বলতে পারবো কিন্তু ধরো একটা জিনিস আমি এরকম করছি CaO plus CO2 is equal to CaCO3 এই রিঅ্যাকশনটাকে বলতে পারবো না যে এটা ফর্মেশন অফ CaCO3 কেন বলতে পারবো না বলো তো আর CaCO3 বানানোর জন্য যেই ম্যাটারগুলো লাগে সেই ম্যাটারগুলো তার ন্যাচারাল স্টেট থেকে আমি ডিরাইভ করিনি আমি এটার জন্য ক্যালসিয়াম লাগবে একটা কার্বন লাগবে একটা অক্সিজেন লাগবে ক্যালসিয়াম কোন স্টেটে থাকে সলিড তাহলে এর যদি আমি বলতাম যে CaCO3 ফর্মেশন তাহলে আমাকে রিঅ্যাকশনটা এরকম লিখতে হতো ক্যালসিয়াম সলিড কার্বন কোন স্টেটে থাকে সলিড আচ্ছা অক্সিজেন কোন স্টেটে থাকে গ্যাস এইভাবে নিয়ে যদি কোনোভাবে কোনোদিন আমি CaCO3 বানাতে পারি সেই ইকুয়েশন থেকে আমি যেটা ডিরাইভ করব সেটা বলবো ফর্মেশন অফ CaCO3 আদারওয়াইজ ফর্মেশন অফ CaCO3 বলা যাবে না তাহলে এখান থেকে বলো কোন রিঅ্যাকশনটাকে আমি বলতে পারবো যে ফর্মেশন অফ প্রোডাক্ট হয়েছে এক্স্যাক্টলি ঠিকঠাক এইটাতে তাই তো কেন হাইড্রোজেন যেই স্টেটে আছে সেই স্টেটে নিয়েছি অক্সিজেন সেই স্টেটে নিয়েছি লিকুইড স্টেটে কিন্তু এখানে একটা প্রবলেম আছে এটাকে ফর্মেশন অফ H2O বলা যাবে না কারণ 2 মোল H2O তৈরি হয়েছে আমার ডেফিনেশন বলছে 1 মোল কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য যে রিঅ্যাকট্যান্ট গুলো লাগে সেগুলো যদি তার ন্যাচারাল স্টেট বা এলিমেন্টারি স্টেটে থাকে সেখান থেকে যদি আমি তাদেরকে ডিরাইভ করতে পারি এবং 1 মোল প্রোডাক্ট তৈরি করতে পারি তাহলে যেই ঘটনাটা ঘটবে সেই ঘটনাতে যে প্রোডাক্ট আসবে তাকে বলবো আমরা ফর্মেশন তাহলে হাফ O2 দিয়ে দিলে তাহলে হাফ তাহলে এটা তো হবে না হিট অফ ফর্মেশন এখান থেকে ধরো আমি বললাম এই রিঅ্যাকশনের ডেটা ডেল্টা H হচ্ছে 100 সাপোজ বলে দিলাম 100 কিলোজুল তাহলে এই 100 কিলোজুলটা কিন্তু হিট অফ ফর্মেশন না কত কিলোজুল হিট অফ ফর্মেশন 50 কিলোজুল হচ্ছে হিট অফ ফর্মেশন কারণ এই টোটাল রিঅ্যাকশনটা করতে ডেল্টা H লাগে 100 তাহলে একটা H2 তৈরি করার জন্য যেই হিটটা লাগবে সেটাকে বলবো আমি হিট অফ ফর্মেশন তাহলে আর বলো কোনটা তাহলে এই অপশনটা হবে না এটাকে হিট অফ ফর্মেশন বলা যাবে না এই রিঅ্যাকশন থেকে আর কোনটাকে তাহলে হিট অফ ফর্মেশন বলা যাবে CO2 লাস্টেটা তো হবেই না লাস্টেটা হবে লাস্টেটা তো আরো পেঁচিয়ে আছে আগেই একটা অন্য স্টেটে ঢুকে রয়েছে আমাকে নর্মাল সি দরকার ছিল নর্মাল হাইড্রোজেন দরকার ছিল নর্মাল Br2 দরকার ছিল তাহলে যেটা হতো তাহলে বলতাম হিট অফ ফর্মেশন তাহলে এটা হবে না ভেরি গুড বাকি দুটো CO2 মনে হচ্ছে এটা হবে না কেন এ 2 আছে 2 আছে বাদ দাও তাহলে এটাই একমাত্র হবে দেখো CO2 বানানোর জন্য যে কি লাগে আমার কার্বন আর অক্সিজেন
কার্বন কোন ন্যাচারাল স্টেটে আছে, সলিড। অক্সিজেন কোন ন্যাচারাল স্টেটে আছে, যেটা ন্যাচারাল স্টেট সেখানেই আছে। তার মানে এইটাকে একমাত্র এখান থেকে যে এনার্জিটা তৈরি হবে ডেল্টা এইচ, এই এনার্জিটাকে আমি বলবো এটা হিট অফ আর লিখলাম কেন, হিট অফ রিঅ্যাকশন। এই হিট অফ রিঅ্যাকশনকে আমি বলতে পারবো হিট অফ ফরমেশন। সব হিট অফ রিঅ্যাকশনকে মানে সব রিঅ্যাকশনকে আমি ফরমেশন বলতে পারি না, বুঝতে পেরেছো? একমাত্র এই ক্ষেত্রেই হিট অফ রিঅ্যাকশন ইজ ইকুয়াল টু হিট অফ ফরমেশন হবে। আচ্ছা, এর আরেকটা নাম আছে, যেহেতু তুমি অক্সিজেন দিয়েছো, যে কোনো কিছু অক্সিজেন দিয়ে রিঅ্যাকশন করলে তার নাম হয় কম্বাশন রিঅ্যাকশন। তাহলে এইটার আরেকটা নাম হচ্ছে হিট অফ কম্বাশন, ডেল্টা এইচ সিও লিখতে পারো, ঠিক আছে? তার মানে এইমনই একটা রিঅ্যাকশন আছে যে ডেল্টা এইচ সিটাও যা, ডেল্টা এইচ আরও তাই, ডেল্টা এইচ ফরমেশনও তাই। এটা এমসিকিউতে আসবে যে নিচের কোন রিঅ্যাকশনগুলির মধ্যে হিট অফ রিঅ্যাকশন ইজ ইকুয়াল টু হিট অফ ফরমেশন ইজ ইকুয়াল টু হিট অফ কম্বাশন। করে বুঝতে পেরেছো? সব রিঅ্যাকশনে হবে না কিন্তু। তাহলে এগুলো তোমরা একটু বলো, তোমাদের একবার কি হয়ে যাবে। তাহলে এর যদি আমি বলি হিট অফ রিঅ্যাকশন আর হিট অফ ফরমেশনের মধ্যে রিলেশন কি হবে, হিট অফ রিঅ্যাকশন আর হিট অফ ফরমেশনের মধ্যে মানে রিলেশন কি হবে? মোহন কোথায় একটু বসাবো? হিট অফ রিঅ্যাকশন আর হিট অফ ফরমেশন, এই সেকেন্ড রিঅ্যাকশন, তার মধ্যে রিলেশন কি? হিট অফ রিঅ্যাকশনটা হিট অফ ফরমেশনের ডাবল। এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনে যে হিট হয়েছে সেটা দুখানা হিট ফরমেশন হয়ে যেত তাই দিয়ে, বুঝলি? তারপরেরটাও তাই কিন্তু। আচ্ছা, আর এটা তো হবেই না কোনোভাবেই, এটা কানেকশনে আসছে না, কারণ এটা সব আগেই অন্যান্য স্টেটে হয়ে রয়েছে। মানে C2টা যদি কার্বনটা যদি আলাদা থাকতো, হাইড্রোজেন থাকতো, তাহলে আমি বলতে পারতাম এটা ফরমেশন। সব আলাদা আলাদা থাকলে আমি তাহলে বলতে পারতাম এটা ফরমেশন। এটাই আমাদের হেসেস ল, একটু পরে পড়বো, হেসেস ল এর জন্য চলে আসবে। এখন কি আমাদের প্রথমটাই চলছে, প্রথম এমসিকিউটা চললো। ফার্স্ট কোশ্চেনে কত থিওরি আছে, যে কোনো একটা কোশ্চেন ধরলে কি পুরো থিওরি চলে আসে। এমনি থিওরি বললে অত থিওরি বলা যায় না। তাহলে স্যার এটা মুছে দেবো। গঠন আবার এনথালপি মিনিংটা কি হবে? গঠন এনথালপি মিনিং হচ্ছে ডেফিনেশন অনুযায়ী তো যেটা আছে বইতে লিখতেই হবে, ওর ডেফিনেশন এক লাইনও চেঞ্জ করা যাবে না যদি এক্সামে আসে। আসলে মিনিংটা হলো এক মোল যে কোনো পদার্থ তৈরি করার জন্য বা যে কোনো মানে মানে আইটেম যে কোনো কিছু তৈরি করার জন্য এক মোল আমার যে রিঅ্যাকটেন্ট মলিকুলগুলো থাকবে সেগুলো যদি এলিমেন্টারি স্টেট বা তার ন্যাচারাল স্টেটে থাকে, সেখান থেকে যদি এক মোল কোনো কিছু তৈরি করতে পারি এবং তার জন্য যে হিট ছাড়তে হবে বা নিতে হবে, দ্যাট ইজ হিট অফ ফরমেশন। এর ডেফিনেশনটা দেখো না কি বলেছে বই থেকে। স্যার খুলতে গেলেই তো হয়ে যাবে। হ্যাঁ, এই বই তো মুশকিল। আচ্ছা, নেট থেকে দেখে না হিট অফ ফরমেশনের ডেফিনেশন কি, তাহলে যদি আমি H2 + half O2 নিতাম তাহলে হয়ে যেত, একদম হয়ে যেত। H2 + half O2 = H2, হ্যাঁ, হিট অফ ফরমেশন। কারণ আর এর থেকে ছোট এলিমেন্টারি স্টেট তো পাবে না, বুঝতে পেরেছো? কেউ পেয়েছো? দেখো তো হিট অফ ফরমেশন ডেফিনেশন শুরুর দিকে থাকে, শুরুর দিকে থাকে, বইয়ের শুরুর দিকে হিট অফ ফরমেশন ডেফিনেশন। যখন এক্সামে লিখছো তখন ওগুলো চেঞ্জ করা যাবে না, একদম বইয়ের কথাই লিখতে হবে। The standard enthalpy of formation or standard time of formation of a compound is the change of enthalpy during the formation of 1 mole of substance from its constituent elements with all substances in the standard state. দেখেছো? তার মানে ব্যাপারটা কি বলছে, ওরা বলছে এক মোল কথাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ওরা যদি এক্সামে না লিখে আসো নাম্বার দেবে না। তাহলে এক মোল যে কোনো কিছু তৈরি করতে হবে, সেই রিঅ্যাকট্যান্টগুলো অবশ্যই তার স্ট্যান্ডার্ড স্টেটে থাকবে বা এলিমেন্টারি স্টেটে থাকবে, যে স্টেটে ও ন্যাচারালি বাস করে। সেখান থেকে যদি আমি এক মোল কোনো কিছু তৈরি করি এবং তার জন্য যে হিটের চেঞ্জ আসবে, দ্যাট ইজ হিট অফ ফরমেশন। ঠিক আছে? স্যার ওটাও হ্যাঁ, মুছে দেবে না, এটা মুছে দিতে হয়। হ্যাঁ, বলো সবাই বলো, আর কোশ্চেন ছিল। নিচের কোন বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস ইজ গ্রেটার দ্যান 0? ডেল্টা এস কে তাতে ছিল, ঠিক আছে? খুব সহজ। ডেল্টা এস মানে কি? তোমরা থিওরি পড়েছো, থার্মোডাইনামিক্স থিওরিটা পড়েছো অ্যাপ থেকে? তাহলে কি করে হবে, ওটা তো পড়তে হবে বেসিকটা। দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া যায় ওজন দিয়ে, এটা এক্সামে এসেছিল অনেকবার। ওজন থেকে আমি অক্সিজেন থেকে আমি ওজন বানাচ্ছি, বলো ব্যালেন্সিংটা কি হবে? সিম্পল, কত O2? 3O2 CO2 আর এদিকে 2। তাহলে বলো এখানে টোটাল কত মোলস আছে?
আর এখানে কত মোলস আছে? এখানে কতগুলো মোলস আছে? 3টে। এখানে কতগুলো মোলস আছে? 2টো। কোথায় বিশৃঙ্খলতা বেশি, ডিসঅর্ডারনেস বেশি? লেফটে না রাইটে? লেফটে ডিসঅর্ডারনেস বেশি মানে এনট্রপি বেশি। এটাকে আমি বলবো S1, এটাকে বলবো S2। তাহলে যে চেঞ্জেস আসছে না ডেল্টা S, দ্যাট ইজ ইকুয়াল টু S2 মাইনাস S1। আর তুমি বললে কি S1 এর ডিসঅর্ডারনেস S2 এর থেকে বেশি। তাহলে এই যে S2 মাইনাস S1, S1 তো গ্রেটার, তাহলে তার আগে নেগেটিভ সাইনটা বড় হবে। S1 তো গ্রেটার, তাহলে তার আগে তো নেগেটিভ আছে, তাহলে নেগেটিভটা বড় হবে। তাহলে ডেল্টা S নেগেটিভ। তার মানে কি এই টোটাল রিঅ্যাকশনে ডিসঅর্ডারনেস কি হয়েছে? ডিসঅর্ডারনেস এটা কি হয়েছে? বেড়েছে না কমেছে? দুটোটা, হ্যাঁ, ডিসঅর্ডারনেস কমেছে। ডিসঅর্ডারনেস কমেছে মানে এনট্রপি কমেছে। আর এনট্রপিকেই এক্সপ্রেস করা হয় ডেল্টা এস দিয়ে। এই যেটা লিখলাম ডেল্টা এস, দ্যাট ইজ এনট্রপি, চেঞ্জ অফ এনট্রপি ডিউরিং আ রিঅ্যাকশন, ডিউরিং আ প্রসিডিউর। যে কোনো কিছুতে চেঞ্জ অফ এনট্রপিকে বলছি ডিসঅর্ডারনেসের চেঞ্জ। তাহলে এখানে এনট্রপি কমছে। এবার 4টে অপশন দেওয়া হয়েছে, 4টে অপশন আমি শুনে নিই সবার। তো H2 plus I2, এই সব গ্যাস তো, H2 plus I2, 2HI যেটা, 2HI গ্যাস। আচ্ছা, দেন HCl plus 2NH3, HCl plus 2NH3, NH4Cl, NH4Cl, NH4 হচ্ছে solid, NH4, ওকে সরি হিট করছি, is equal to N2O plus 2H2, আর MgO plus H2, MgO plus H2 is equal to Mg plus H2. এবার কোন স্টেটটা আছে খুব ইম্পর্টেন্ট। HCl মানে সব গ্যাস দিয়েছে এখানে, যে কটা আছে না কিছু আলাদা আছে? কোথায়? এই 4টে অপশনের মধ্যে যা যা এলিমেন্ট আছে, যা যা NH4 হচ্ছে এটা solid, তারপরে এটা solid Mg, আর ওয়াটারটা কি দিয়েছে? গ্যাস। ওয়াটার কোন অপশন না, এই যে তিনেরটা, চারেরটা, ওয়াটারটা গ্যাস, এইটা চারেরটাতেও গ্যাস। হ্যাঁ Mg তো সলিড, MgO সলিড। হ্যাঁ MgO তো solid, তোমরা বলো বুদ্ধি করে, এই 4টের মধ্যে কোন ক্ষেত্রে, এই 4টে অপশনের মধ্যে কোন ক্ষেত্রে আমার ডিসঅর্ডারনেস কমে গেল বা বেড়ে গেল? কোশ্চেন কি বলেছে? ডেল্টা এস শুড বি কি নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। ডেল্টা এস শুড বি পজিটিভ, পজিটিভ, তাই তো? তাহলে কোন ক্ষেত্রে বেড়েছে? অপশন সি। দেখি বাকিরা কি বলে। কোন ক্ষেত্রে দেখে মনে হচ্ছে যে আমার ডিসঅর্ডারনেস বেড়ে গেল ডিউরিং রিঅ্যাকশন, মানে আগে অনেক শান্তশিষ্ট ছিল, আফটার রিঅ্যাকশন অনেক এলোমেলো হয়ে গেছে, ডিসঅর্ডার হয়ে গেছে। Simple. সেটা মনে হচ্ছে। আর প্রথম দুটো আমাকে এখানে বোঝাও, এটা হবে। আচ্ছা, এটা কি বেড়েছে না কমেছে? প্রথম যে রিঅ্যাকশনটা সেটা এনট্রপি কমেছে না বেড়েছে? এক্স্যাক্টলি, বাঁদিকে 2 মোল ছিল, রাইটেও 2 মোল, তাহলে ডেল্টা এস 0। তারপরে বলো সেকেন্ডটা কি হচ্ছে? বেড়েছে না কমেছে? কেন? না, শুধু ওটাই না, আরো কারণ আছে। লেফটে গ্যাস আছে, রাইটে সলিড আছে। সলিড হয়েছে মানে তো শান্ত হয়ে গেছে, তাহলে ডেল্টা এস বিকামস নেগেটিভ। আচ্ছা, তারপর এটা তো তোমাদের অ্যানসার, ডেল্টা এস বিকামস পজিটিভ। আর লাস্টেরটা কি হবে? কনস্ট্যান্ট। লাস্টেরটা তো আবার কনস্ট্যান্ট, একটা সলিড একটা গ্যাস, তাহলে ওটা ডেল্টা এস 0। এবার এখন এখানে ছেড়ে দেবো না, এখান থেকে বলো কোন রিঅ্যাকশনটা হিট অফ ফরমেশন বোঝাচ্ছে, কোন ক্ষেত্রে হিট অফ রিঅ্যাকশন ইজ ইকুয়াল টু হিট অফ ফরমেশন। আদৌ এরকম আছে কিনা? আচ্ছা, না থাকলে বলবে তার নাম নেই, আর যদি থাকে তাহলে বলো যে কোন ক্ষেত্রে এটা আছে। জিনিস লাস্টটা আছে। না ওটা ওয়াক মোলের জন্য হবে না, শুধু এক মোল না, শুধু এক মোল, অনেক ভুল আছে প্রথমটায়, অনেক ভুল আছে। প্রথম তো 2 মোল এইচআই তৈরি করেছে, এটা একটা ভুল। আর একটা ভুল কি বলো রাতুল, বলো। আয়োডিন গ্যাস দিয়েছে। আয়োডিন কি গ্যাসে থাকে? আরে থাকে তো সলিডে। বুঝতে পারছো? ভুলগুলো মজা লাগবে কিন্তু। তারপর একটা হবে না কেন বলতে পারবে? কারণ এটা বানানোর জন্য আমার নাইট্রোজেন হাইড্রোজেন দরকার ছিল, ও তো অলরেডি হয়ে রয়েছে, সেখান থেকে আমি কি করে তৈরি করবো? কথা বোঝা গেছে? ধরো তুমি ছোট থেকে বড় হচ্ছ, তো অনেক স্যারের কাছে পড়েছো, কিন্তু যদি এরকম হয় যে ছোট থেকে বড় কাছে কেউ কারো স্যারের কাছে পড়েনি, শুধু বাবাই শিখিয়েছে ওকে,
সে বড় হয়ে তার যে পুরো চেঞ্জ হলো সেটাকে আমি হিট অফ ফরমেশন বলতে পারবো, কারণ মাঝখান থেকে কেউ ওকে তুলে নেয় একদম পুরো প্রসিডিওরটা। কিন্তু এখানে কি তুমি আমার কাছে করতে আসো, তার আগে তুমি ক্লাস 10 অবধি অনেক কিছু অনেক স্যারের কাছে পড়ে আছে, এখান থেকে তোমাকে আমি তৈরি করছি, তাহলে ওইটুকু প্রসেসকে হিট অফ ফরমেশন বলা যাবে না, কারণ তুমি এলিমেন্ট থেকে আমি তোমাকে তৈরি করি, তুমি অলরেডি কিছু একটা হয়ে রয়েছো। কথা বোঝা গেছে? আর একটাও হবে না। একটাও হবে না। এখানে একটাও হবে না। আর তুমি উল্টো দেখো ম্যাগনেসিয়ামকে বানাচ্ছে, ম্যাগনেসিয়াম কি বানাবে? আমি জানি Mg + H2 হ্যাঁ না। আর তাই তো H2 ওটা বলতে চাইছিল আর কেন Mg + H2 BONG ফর্ম করে। আচ্ছা বুঝবো, এটা হলো তো, তারপর বলো। তারপর হচ্ছে তাপগতিবিদ্যার তৃতীয় সূত্রটি। তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র আমি বলে দিচ্ছি বুঝে, এবার ডেফিনিশনটা ওখান থেকেই লিখতে হবে। অনেকগুলো সূত্র আছে, 0, 1st, 2nd, 3rd, এটা বলে নি, শুনে নাও। থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, থার্ড ল অফ থার্মো, যদি কোনো পিওর ক্রিস্টাল হয়, পিওর ক্রিস্টাল বাংলায় বিশুদ্ধ কেলাস, পিওর ক্রিস্টাল হয়, এটাকে যদি আমি 0 কেলভিন, সরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যেতে পারি, তাহলে অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড পিওর ক্রিস্টালে যে এন্ট্রপি হয়, এন্ট্রপি মানে নর্মাল এন্ট্রপি এস, সেটা 0 হয়, ওর কোনো এন্ট্রপি থাকে না। কেন থাকবে? ও তো সলিড, ক্রিস্টাল মানে তো সলিড, তার মানে নড়াচড়া কম করছে, তার মধ্যে তুমি তাকে কোথায় নিয়ে গেলে একটু দেখে নাও, এবার থার্ড লটা একটু বই থেকে একটু দেখে নাও ওরা কি বলতে চাইলো, দেখে নিয়ে যাবে। এসএস ল তারপরে তার আগেই হবে থার্ড ল, মানে নেক্সট থেকে কি দেখে নাও, খুঁজে পেতে ওরা নিয়ে যাবে, এক লাইনে করো। তো পেয়ে গেছি। বিশুদ্ধ কেলাসে কি বল? নিখুঁত কেলাসাকার পদার্থের কেলাস জালকের পদার্থের গঠনকারী কণাগুলি শৃঙ্খলভাবে সুনির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকে। সাধারণত কেলাসের মধ্যে যেসব ত্রুটিগুলি না এটার মানে ডেফিনিশন না, নিচে ডেফিনিশন ছোট করে আছে। এই তো third law states that the entropy of the perfect crystal of a pure substance approaches 0 as the temperature approaches 0 হ্যাঁ এটা ডেফিনেশন টেম্পারেচার অ্যাপ্রোচে 0 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়েছে তো, না কেলভিন দিয়েছে? টেম্পারেচার approaches 0 কেলভিন হবে। কেলভিন না ডিগ্রি দিয়েছে? কিছু দেয় আমি সেটাই আমি কনফিউজ ছিলাম, তাই তোমাদের বললাম 0 কেলভিনে কি করে নিয়ে যাবো, নেওয়া তো যাবেই না, ওই জন্য তো 0 কেলভিন 0 কেলভিন নেওয়া যায় না, তাই জন্য এই কথাটা বলা ঠিক না। দেখো তো 0 0 কেলভিন তো মানে একদম আনঅ্যাটেন্ডেবল চেঞ্জ 0 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়েছে না কেলভিন দিয়েছে? হ্যাঁ 0 কেলভিন পুরোটা শেয়ার করো। মানে এটা চেঞ্জ করছি একটু, এটা 0 কেলভিন, আমার একটু খেয়াল ছিল না, 0 কেলভিন, ঠিক আছে? অ্যাট 0 কে যদিও এখানে নিয়ে যাওয়া যায় না, মানে যদি নিয়ে যাওয়া যায় তাহলে আর ওর নড়াচড়া করার মতো ভেতরে আর কোনো শক্তি নেই, ওইটাই এটাই থাকলো। এইসব হাইপোথেটিক্যাল ল, এগুলো লয়ের কোনো ই নেই, হাইপোথেটিক্যাল মানে 0 ডিগ্রিতে থাকলে তাও হয়তো ওর মধ্যে কোনো এনার্জি থাকে, হ্যাঁ এটা ঠিকই, কেন থাকবে না? ধরো আমরা যে খাবার দাবার খাচ্ছি ফ্রিজ থেকে নিয়ে তো খাচ্ছি, ওই খেয়েও তো আমাদের হয়ে যাচ্ছে, তার মানে ওর ভেতরে তখন এনার্জি আছে, কিন্তু 0 কেলভিনে নিয়ে গেলে ওর ভেতরে আর কিছু নেই, মানে ওর থেকে আমি আর কিছু পাবো না, ওর এন্ট্রপি 0, মানে ও আর ওকে ছেড়ে দিলে ও আর কোনো নড়াচড়া করতে পারবে না, ওর কাছে কোনো এন্ট্রপি নেই যদি আমি আইসোলেট সিস্টেমে রাখি, এটাই বোঝাতে চাইছে। ঠিক আছে, জাস্ট মাথায় রাখবে নিখুঁত আর বিশুদ্ধ, এই কথাটা মাথায় যেন থাকে। পারফেক্ট, পারফেক্টলি পিওর ক্রিস্টাল, পারফেক্ট ক্রিস্টাল হতে হবে, পিওর ক্রিস্টাল হতে হবে, কোনো ইম্পিউরিটি থাকতে হবে হ্যাঁ পিওর ক্রিস্টাল হতে হবে, আবার পারফেক্ট ক্রিস্টাল হতে হবে। এই দুটো অবস্থায় 0 কেলভিনে নিয়ে গেলে এদের ভিতরে কোনো এন্ট্রপি থাকবে না, কোনো বিশৃঙ্খলতা থাকবে না, ঠিক আছে? আচ্ছা স্কেল অফ W is equal to scale of W বলি W equal to W equals to number of microstates এইসব অনেক হায়ার লেভেলের জিনিস, মাইক্রো বলছে লোয়ার, তো মনে হচ্ছে অনেক ছোট লেভেল, কিন্তু এগুলো অনেক হায়ার লেভেল দিয়েছে। আচ্ছা তারপরে থাকলো তো হলো, তারপর হলো ডেফিনেশন, কিন্তু বইতে যা আছে সেটাই, এক লাইনে এদিক ওদিক করা যাবে না। বেঞ্জিনের দহন তাপ x লিটার পার মোল। ভয় পাবে না, দহন তাপ মানে হচ্ছে কম্বাশন এনার্জি, ঠিক আছে? একটা বেনজিন দিয়েছে, বেনজিনের যে হিট অফ কম্বাশন ডেল্টা এইচ, বেনজিনের ডেল্টা এইচ সি হিট অফ কম্বাশন, শর্ট এর ভাবে লিখব, ঠিক আছে?
এটা x বলে দিয়েছে, শুধু x তো না মাইনাস x, শুধু x, শুধু এটা। শুধু x। তারপর কার্বন ডাই অক্সাইড এবং জলের গঠন তাপ আচ্ছা CO2 এন্ড জল এর গঠন তাপ মানে ডেল্টা H, বলো কি বলি y ডেল্টা H কি লিখি, কি? এটা ফর্মেশন কি দিয়ে এক্সপ্রেস করি, F, F। ডেল্টা H F। হ্যাঁ এটা কি কি বলেছে, y আর z, হ্যাঁ y আর z লিটার পার মোল। তাহলে বেনজিনের লিটার পার মোল, কিলো জুল পার মোল, স্যার জুল পার মোল। জুল পার মোল, জুল জুল এনার্জি তো কিলো জুল বা জুল হবে। যেটাকে আমি এল লিখছি। হ্যাঁ, তাহলে কি তৈরি করতে হবে, বেনজিনের গঠন তাপ নির্ণয়। বেনজিনের গঠন। তারপরে এই তিনটে ডেটা দিয়ে দিয়েছে, আমার বলছে বেনজিন নেবে তার ডেল্টা এইচ এফ বার করো। এই কোশ্চেনে কিন্তু দুটো করে তিনটে করে আসে, হ্যাঁ মানে তুমি অরেও থাকবে এই কোশ্চেনই দেবে, আবার অরেও দেবে এই কোশ্চেনই একটা দেবে, এই ধরনের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কিন্তু। বেনজিনের ফর্মুলা হ্যাঁ বেনজিনের ফর্মুলা ওই রে হরে কৃষ্ণ, ক্লাস 10 থেকে বেনজিনের ফর্মুলা কি, বেনজিনের ফর্মুলা 3 থেকে শুধু একটু জানবে, বেনজিন ছিল তো। হ্যাঁ আমি কেমিস্ট্রিতে খুবই খুবই পুয়ার ছিলাম সারা জীবন। এই ওই তো সেই সুন্দর স্ট্রাকচার। এই দিয়ে তো সব আছে ক্লাস 12 এ, এই দিয়ে সব আছে তো অর্গানিক সব, ঠিক আছে হয়ে যাবে, আস্তে আস্তে শিখে যাবে। আমটি তাহলে এই তিনটাকে এক্সপ্রেস করো ফার্স্টে, হিট অফ কম্বাসন এই তিনটাকে ফার্স্টে এক্সপ্রেস করো। প্রথমটা কি করে করবে, হিট অফ কম্বাসন মানে কি C6H6 অত বড় বড় লিখছি না, 6টা কার্বন বুঝতে পারছো তো, 6টা কার্বন আর প্রত্যেকটা একটা করে হাইড্রোজেন আছে, তাহলে C6H6 তার সাথে অক্সিজেন দিচ্ছি, তাহলেই তো কম্বাসন হবে। কম্বাসনে কি তৈরি হয় এটা তোমাদেরই বলতে হবে, যে কোনো কিছু পুড়িয়ে দিলে কি তৈরি হবে, হিট সে তো হবে, আর কি তৈরি হবে, এলিমেন্ট কি তৈরি হবে, কার্বন তৈরি হবে। কার্বন তৈরি হবে কেন, অক্সিডেশনে পড়াচ্ছো তো, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, আর জল ব্যালেন্স তোমরা করো, এটা ব্যালেন্সিং তোমরা, এই ব্যালেন্সিং না করতে পারলে এই কোশ্চেন অ্যানসার দিতে পারবে না। তারপরে কি আছে? ওটু ওটা তো ওটাই হবে। তাহলে 6টা তো 6 দিয়ে দিই, হ্যাঁ আর এই 6টা মানে 3 দিয়ে দিই, হ্যাঁ তাহলে টোটাল কত আসছে 15টা, মানে 15/2। হুম আবার কিন্তু কেউ C6H6 কে আগে 2 দিয়ে সব ব্যালেন্স করতে যেও না, তাহলে কি হয়ে গেল, দুটো C6H6 এর আমার কম্বাসন হয়ে গেল, সেটা কিন্তু দেয়নি। একটা দিই কম্বাসন মানে 1 মোল, এখন হবে। সবকিছুই তুমি যে কোনো রিঅ্যাকশন বলো, রিঅ্যাকশন বলো, রিঅ্যাকশন তো সবার জন্য হতে পারে, কম্বাসন বলো আর হিট অফ ফর্মেশন বলো, ওগুলো 1 মোলের জন্য কিন্তু নির্ধারিত, তাই C6H6 কে ভুলেও 2 দেওয়া যাবে না। যদি C6H6 এর আগে আমি 2 দিয়ে দিই, তাহলে এই যে ডেল্টা H হবে, এই রিঅ্যাকশনে তো ডেল্টা H হবে, তাহলে এই রিঅ্যাকশন ডেল্টা H কে আমাদের লিখতে হবে, যদি 2 দিয়ে দাও তাহলে লিখতে হবে 2x, যেহেতু আমি 2 দিই তাহলে নরমালি এখন আমি x লিখতে পারবো, ঠিক আছে। মানে ডেল্টা এইচ সি, হ্যাঁ ডেল্টা এইচ সি ইকুয়ালস টু এক্স তাহলে করতাম যদি 2 দিয়ে গুণ করতাম, আচ্ছা। তাই জন্য আমি C6H6 কে এখানে লিখে দিচ্ছি, ডেল্টা H টাকে এর জন্য লিখতাম 2x, যদি এখানে 2 দিয়ে সব মাল্টিপ্লাই করতাম, যেহেতু 1 মোলই আছে তাহলে এদেরও বলেছে বেনজিনের হিট অফ কম্বাসন x, তাহলে যেহেতু 1 মোল বেনজিন নিয়ে করেছো তাই জন্য তুমি x লিখতে পারো। কেউ যদি করো তোমাদের ব্যালেন্সিং এর সুবিধার জন্য 2 দিয়ে, অবশ্যই এইখানে করার সময় 2 বসিয়ে নেবা, এইখানে ভুল হয় তাহলে অঙ্ক মানে নষ্ট হয়ে যায়, এইখানে ওরা কায়দা করে দেয়, ঠিক আছে। এটা হলো ফার্স্ট চ্যাপ্টার, তারপর এটা সেকেন্ড ইকুয়েশন, সিম্পলিফিকেশন সেকেন্ড ইকুয়েশন বানাতে হবে তো, বানাও, ওটা তো শর্টে বলেছে, এটা বানাও, এগুলো আমাদের উপকরণ, এটা দিয়ে রান্না করতে হবে। আচ্ছা বেনজিনের কম্বাসন হয়ে গেল। হয়ে গেল, এবার ফরমেশন অফ CO2 কিভাবে হবে বলো, সেখানে আছে ফরমেশন মানে কোথা থেকে নিতে হবে, CO2 and water না না CO2 বানাচ্ছি, CO2 বানানোর রিঅ্যাকশনটা বলো, কার্বন প্লাস সি প্লাস কার্বন প্লাস O2 সেখান থেকে CO2, এটাকে আরো অনেক রকম ভাবে করা যায়, কিভাবে করা যায় জানো, রিভার্সাল রিঅ্যাকশন CO প্লাস হাফ O2 সেখান থেকেও CO2 করা যায়, হুম এই রিঅ্যাকশনটাই কিন্তু হিট অফ ফর্মেশন বলা যাবে না, কারণ এটা অলরেডি কম্বাইন্ড স্টেটে চলে গেছে, হ্যাঁ এলিমেন্টারি স্টেটে নেই, ঠিক আছে। এই জিনিসগুলো একটু দেখে নেবে, তাহলে এই রিঅ্যাকশনটাকে আমি কি বলবো, হিট অফ ফর্মেশন কার CO2, তাহলে এর জন্য যে ডেল্টা H সেটা কি হবে বলে দিয়েছে y, বলো এবার ওয়াটারটা তোমরা বলো, H2 plus না H2 প্লাস হাফ O2 H2 প্লাস হাফ O2
গ্যাস, সেখান থেকে কি পাওয়া যাচ্ছে 2 একটা H2, তাই তো? তাহলে এর জন্য ডেল্টা H কত? Z। এবারে তিনটে ইকুয়েশনের নাম দিয়ে দেবে 1 2 3 তোমার বোঝার জন্য। বলো এই 1 2 3 এই তিনটে ইকুয়েশনকে কি করলে আমার যেটা জানতে চেয়েছে সেটা পেয়ে যাবে। জানতে চেয়েছে কোন ইকুয়েশন সেটাও তোমাকেই বানাতে হবে। এটা 3 মার্কসের কোশ্চেন এইগুলো। কি জানতে চেয়েছে? বেঞ্জিন হিট অফ বলো বেঞ্জিনের হিট অফ ফর্মেশন। বেঞ্জিন তো ফর্ম হবে, কিভাবে বেঞ্জিন ফর্ম হবে? কোনটাকে হিট অফ ফর্মেশন ইকুয়েশন বলবো সেটা নিচে বানাচ্ছি। এটা বলো রিঅ্যাকশন বলো যেটাতে বোঝাচ্ছে যে বেঞ্জিন ফর্ম হচ্ছে। O2H। আচ্ছা বেনজিনের মানে ফর্ম হওয়ার পর কি কি প্রোডাক্ট আছে? না না, বেঞ্জিনের ফর্ম হওয়ার পর না, বেঞ্জিন ফর্ম হলে C6H6 ই হবে। তাহলে কি দিলে C6H6 হবে সেটা আমাকে জানতে চেয়েছে। এই যে বলছে না হোয়াট ইজ দ্য হিট অফ ফর্মেশন অফ বেনজিন, কার্বনের হাইড্রোজেন। তাহলে সেটা বলো, ব্যালেন্স করে বলো যেটা আমাদের বানাতে হবে। C 6C 3H2 C6H6 এর ডেল্টা H টা আমরা জানি না, এটা বার করব কোন তিনটে থেকে? এই তিনটাকে মিলিয়ে মিশিয়ে বার করব। কোনটাকে আগে নিতে হবে, কোনটাকে পরে নিতে হবে, কাকে যোগ করতে হবে, কাকে বিয়োগ করতে হবে, কাকে গুণ করতে হবে কিনা। এবার তোমরা বুদ্ধি করে বলো C6H6 আমার ডান দিকে লাগবে তো? তাহলে প্রথম যে ইকুয়েশনটা লিখেছি সেই ইকুয়েশনটা যেরকম আছে সেরকম রাখলে হবে না, ওটাকে তো ঘোরাতে হবে। তারপরে বলতে হবে যে ইকুয়েশন নাম্বার 1 কে আমরা রিভার্স করি আমরা পাই। ঠিক আছে, রিভার্সিং দ্য ইকুয়েশন নাম্বার 1 আমার কাছে যেটা আছে সেটা আমরা এবার লিখব। এবার এগুলো ফাঁকা জায়গায় লিখছি, ঠিক আছে? এগুলো হয়ে গেছে। দেখো আমাদের দিয়ে দিয়েছে কি, ভালো করে বোঝো। আমাদের তো গোটা আলু দিয়েছে, গোটা আলু, সেটা আমরা ছুলে কেটে কুটে বানিয়ে রাখলাম। এবার সেটা থেকে এবার রান্না করতে হবে। তাহলে গোটা আলুর গল্প শেষ হয়ে গেছে, ওইটা নিয়ে রান্না করো। কোশ্চেনটা পুরো ওটা দিয়ে দেয়, কোশ্চেনটা আমাদের বানিয়ে নিতে হবে। তাহলে এটা বানানোর জন্য আমার কি করতে হবে? C6H6 কে রাইটে রাখতে লাগবে আর বলবে ইকুয়েশন নাম্বার 1 কে আমরা রিভার্স করে দিই, বা উপরে লিখবে রিভার্সিং ইকুয়েশন নাম্বার উই গেট। কি লিখছি তাহলে? 6CO2 আমাকে হেল্প করো। 6CO2 ওর পাশে প্লাস 3/2 হ্যাঁ, সেখান থেকে পাচ্ছি 6 হ্যাঁ প্লাস 15/2 15/2। এটা গ্যাস আর স্টেট বারবার লিখছি না, টাইম নষ্ট। এটা হয়ে গেল, এটা ইকুয়েশন নাম্বার এবার হয়ে গেল 4। আচ্ছা, তারপরে 2 নম্বর ইকুয়েশন কি অ্যাজ ইট ইজ রেখে দেবো নাকি কিছু করব? কি করব? এই তোমরা বুদ্ধি খারাপ, একটু পরে করা যাবে। আমি তো এটা অ্যাপে দিয়ে দেবো এই ক্লাসটা, তুমি এখন না টুকলেও হয়ে যাবে। 3 দিয়ে গুণ করলে কত দিয়ে গুণ করতে হবে? সেকেন্ড ইকুয়েশনে কত দিয়ে গুণ করলে আমার এর কাছাকাছি জায়গায় পৌঁছাবে? 6 দিয়ে গুণ করতে হবে, এক্স্যাক্টলি। তাহলে বলবে উপরে আবার মাল্টিপ্লাই দ্য ইকুয়েশন নাম্বার 2/6। উপরে কি লিখলাম? রিভার্সিং দ্য ইকুয়েশন নাম্বার 1। বুঝতে পারছো? তাহলে না বুঝতে পারলে ওখানেই থামিয়ে দেবে, ঠিক আছে? তাহলে 6 দিয়ে মাল্টিপ্লাই করি, 6C প্লাস 6O2, সেখান থেকে বললেন তো 6 দিয়ে মানে কখন করেছি? নিচে ওটা কি করেছে? ওটা তো বানাবো, ওটা বানাবো, ওটা লাস্ট আমার প্রোডাক্ট। আমাকে বলেছে যে আলুর দম বানিয়ে দিন, এখনো রান্না চলছে, ঠিক আছে? 6C প্লাস 6 ওটা আমি সেকেন্ড ইকুয়েশনকে 6 দিয়ে সব মাল্টিপ্লাই করছি। এখান থেকে তাহলে 6CO2 তার জন্য। আচ্ছা, আগে ডেল্টা এইচ গুলো লিখতে হবে। প্রথমটার জন্য ডেল্টা এইচ তাহলে কত হবে? উল্টে দিয়েছো তো, উল্টে দিলে কি হয়? সাইন চেঞ্জ হয়ে যায়, মাইনাস x হয়ে যাবে। আচ্ছা, তারপর এটার জন্য তাহলে ডেল্টা এইচ কি হবে? সেকেন্ডের জন্য 6 দিয়ে মাল্টিপ্লাই, সব 6 হয়ে গেছে, তাহলে 6y। বুঝতে পারছো তো? এবার বলো থার্ড ইকুয়েশনকে কি করলে এর কাছাকাছি জায়গায় পৌঁছাবে? 3H করে তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ তাই বলছি। 3 করলে হয়ে যাবে। হ্যাঁ তাহলে 3, তাহলে এটা বলবে মাল্টিপ্লাই ইকুয়েশন নাম্বার 3/3। ওকেও 3 দিয়ে মাল্টিপ্লাই করতে, বুঝে যাচ্ছে তো রাতুল? মোহন বোঝা যাচ্ছে তো? তাহলে এটা হচ্ছে 3H2 প্লাস 3/2O2, সেখান থেকে আমরা পাচ্ছি 3H2O, ডেল্টা H বিকামস 3Z। এবার দেখি যে সব কাটছি কিনা। বইতে কিন্তু খাতায় কাটা যাবে না, আমরা ম্যাথ করলে কেটে দিই, কিন্তু এটা তো কেমিস্ট্রি, এটা একটা রিঅ্যাকশন, এটা আরেকটা রিঅ্যাকশন, কাটাকাটির গল্প নেই। তবে বোঝার জন্য আমি জাস্ট এগুলো বলছি, এগুলো থাকবে না। কি থাকবে না? দেখো 3 ওয়াটার, এই পাশে 3 ওয়াটার থাকবে না। 6CO2 এটা থাকবে না। আরো কিছু জিনিস থাকবে না, যেরকম অক্সিজেন থাকবে না। দেখো তো কিছু অক্সিজেন যাবে এদিক ওদিক। 6O2 আর 3/2O2 কত হয়? 1.5, তার মানে 15/2O2 হয় নাকি?
6 দুগুণে 12 আর 3 15, 15/2। হ্যাঁ 6টাকে আমি লিখতে পারি না 12/2। হ্যাঁ 6টাকে আমি এরকম ভাবে 12/2 আর 12/2 প্লাস 3/2 মানে কত 15/2। তাহলে এই 15/2 আর ওর পাশে 15/2। তাহলে কি পড়ে থাকছে 6c পড়ে থাকছে, 3h2 পড়ে থাকছে, আর রাইট হ্যান্ড সাইডে কি পড়ে থাকছে অনলি 6h। তার মানে যা করেছি ঠিক করেছি। তাহলে এর জন্য যদি ডেল্টা এইচ এর পরিবর্তন বলে তাহলে কত হবে বলো তোমরা এবার? কাজ হয়ে গেল আমাদের। ভুলেও কাটবে না। অনেকে মানে এক্সাইটমেন্টে এত সুন্দর মিলে যায় ঝপাঝপ কেটে দিল, ব্যাস তারও অ্যান্সার তারও 0 দিয়ে দেবে তাকে। রিঅ্যাকশন কাটা যায় না, আন্ডারলাইন নিজে বোঝার জন্য, কিন্তু কাটবে না। কাটলে মানে বোঝাচ্ছে যে না একে আমি লিখিই নি, না এ তো ছিল রিঅ্যাকশন, এটা কাটবো কেন, এটা কাটা যাবে না। তাহলে ডেল্টা এইচ কত? -x। তাহলে এখানে লিখিস -x + 6y। এবার এগুলোই অরিজিনাল ডেটা দেওয়া থাকবে 100 জুল 200 জুল 300 যাই হোক দেওয়া থাকবে, দিয়ে ক্যালকুলেশন করে তোমাকে অ্যান্সার দিতে হবে। এটা xy দিয়ে দিয়েছে, বোঝা গেল তো? এই প্রসেস, এই যে পুরো গল্পটা আমি বানালাম এটাকে বলা হয় হেসেস ল। হেসেস ল অ্যাপ্লাই করে বুঝবেন যে হেসেস লটা কি ছিল। মানে যদি আমি ওখানে H2টাকে H2 প্লাস হাফ ওটাকে 3D মাল্টিপ্লাই করতে না আসতো, তখন কি করতাম? বাট 3D মাল্টিপ্লাই করতে না করেই হয়ে যেত। না করলাম, হ্যাঁ। জিনিসটা আসছে না ঠিকঠাক ভাবে। এরকম যদি হতো এরকম হবেই না, আসবেই। বাইরে থেকে কিছু আনা যাবে না, মানে আমি ধর খুচরো কিছু আনা যাবে না, আনলে পুরো প্যাকেটটা ধরেই আনতে হবে, মানে পুরো রিয়াকশন। খুচরো আনা যাবে না, খুচরো আনা যায় ব্যালেন্সিং করেছিলাম না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মান্থলি সেকশনে ব্যালেন্সিং, ওখানে খুচরো বাইরে থেকে H+ আনা যায়, ওয়াটার আনা যায়, ইলেকট্রন আনা যায়, কিন্তু এখানে খুচরো জিনিস আনা যায় না, আনলে পুরো ইকুয়েশনটাকে আনতে হবে। এটাই হেস না, আমি বোঝাচ্ছি। এটা মুছে দেবো, পুরোটা মোছার দরকার নেই, এটা বোঝা যাবে না, এইটুকু মুছছি দেখো। এটা তো আমাকে বানাতে বলেছিল না, এটা ওর মধ্যে ছিল। আচ্ছা ঠিক আছে, হেসলা বলছে ধরো এই আমার বাড়ি, ঠিক আছে, ডেল্টা এই আমার স্পট, এই আমার বাড়ি, ঠিক আছে, আর এখানে কালী ঠাকুর আছে, এখানে একটা কালী ঠাকুর আছে, বারাসাতে বিভিন্ন জায়গায় কালী ঠাকুর আছে, এইসব ঠাকুর দেখতে পেয়েছি আমি, এটা বাড়ি কিন্তু, ঠিক আছে। ধরো আমি একটা টোটো ফিট করলাম, হেসেসলা কিন্তু এরকম, আগে এক্সাম্পল দিইনি তারপর বলবো। একটা টোটো ফিট করলাম, টোটোওয়ালাকে বললাম যে আপনি বারাসাতে এই কালী ঠাকুরগুলো আমাদের দেখিয়ে নিয়ে চলে আসবেন, কত টাকা ভাড়া দেবেন। এটা একটা হতে পারে। আর নাইলে তুমি একদম টোটো করে বেরিয়ে গেলে, ধরো আমরা সাপোজ ওলা করে বেরিয়ে গেলাম, একটু বড় বড় জায়গায় আছে, তাহলে কি ওর চার্জটা কি ফিক্সড হবে না ভ্যারি করবে? আমি শুরুতেই বলতে পারবো না তো যে কত চার্জ লাগবে, কারণ কতটা জ্যাম থাকবে সেই অনুযায়ী গাড়িটা থামবে, কিছুক্ষণ দাঁড়াতে হবে। কিন্তু আগের থেকে যদি আমি কাউকে ফিক্সড করে নিয়ে যাই যে আমরা এইগুলো দেখবো, কখন আসবো জানি না, বাট এগুলো সব দেখে আমরা আসবো, তাতে কত ভাড়া দেবে, সেটা একটা হতে পারে। আরেকটা হতে পারে তুমি যেরকম ভাবে যাচ্ছ, স্লো গেলে তুমি বেশি ভাড়া দেবে, যদি ফাস্ট যেতে পারো একটু কম ভাড়া দেবে, সেটা হতে পারে। প্রিপেড মানে অনেকটা ওরকম অ্যারেঞ্জ করা, একটাখানে ডিসঅর্ডারলি করা। হ্যাঁ, তো আমি যদি বলে করি যে হ্যাঁ যে আমি যেভাবেই যাই না কেন আমি একই ভাড়া দেবো, তাহলে এই হেসেস লয়ের সাথে এটা খাটে। হেসেস ল কি বলছে, আমি ধরো এই পজিশন এ থেকে আমি বি তে যাচ্ছি, বি থেকে আমি সি তে যাচ্ছি, সি থেকে আমি ডি তে যাচ্ছি, কিংবা আমি এ থেকে ডিরেক্ট ডি তে যাচ্ছি, সেটা কেউ দেখতে যাবে না। আমি এইভাবে গেলেও যা ভাড়া দেবো, আমি এইভাবে গেলেও তাই ভাড়াই দেবো। এটাই বলছে হেসেস ল। হেসেস ল কি বলছে, যে কোনো একটা রিয়াকশন ধরো এক স্টেপে করো, এ থেকে ডি মানে এক স্টেপ, আর না হলে এইখান থেকে গেলে কত স্টেপ হচ্ছে, 3 স্টেপ। যে কোনো রিয়াকশন আমি এক স্টেপে করি বা একাধিক স্টেপে করি, ওর যে হিট অফ রিয়াকশন সেটা একই হবে। এটা ফিক্সড, মাথায় ঢুকিয়ে নাও। হিট অফ রিয়াকশন, ফরমেশন বলা যাবে না, সব রিয়াকশন তো ফরমেশন না। এ থেকে বি তে একটা মাঝে একটা ইন্টারমিডিয়েট স্টেজ, সেটা তো ফরমেশন সেট নাও হতে পারে। তাই জন্য বলছি এ থেকে বি তে যাবো, তার জন্য যে আমার যে হিট অফ রিয়াকশন হবে, সেই হিট অফ রিয়াকশনটা অনেকগুলো একাধিক ধাপে গিয়েও যদি ওইখানে পৌঁছাই তাহলেও সেম হবে, মানে ব্যাপারটা ওখানের মতো হয়েছে, তিনটে স্টেপ এক্স্যাক্টলি ওটাই বোঝানোর জন্য তো বলছি। ক্লাস হয়ে যায়। ডেল্টা এ গোটাটাকে যদি আমি বলি ডেল্টা এইচ এক ধাপে গেলে, আর ভেঙে ভেঙে গেলে যদি বলি ডেল্টা এইচ 1 এর জন্য এনার্জি চেঞ্জ, ডেল্টা এইচ 2 ডেল্টা এইচ 3, তাহলে বলো কি হবে অ্যাকর্ডিং টু হেসেস ল? ডেল্টা এইচ শুড বি ডেল্টা এইচ 1 ডেল্টা এইচ 2 ডেল্টা এইচ 3। এটা ছিল হেসেস ল। এটা পুরো লিখতে দেবে, হোয়াট ইজ হেসেস ল দেবে, কিন্তু 1 নম্বরে দিয়ে শুধু চলে আসলে নাম্বার দেবে, একটা एग्जांपल এরকম মানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিতে হবে।
আর যদি বলে এক্সাম্পল দাও তাহলে একটা এক্সাম্পলও দিতে হবে। এক্সাম্পলটা আমি বাদিকে করছি, একটু দেখো এখানে এক্সাম্পলটা করছি। হেসেস ল একটা ছোট্ট এক্সাম্পল যেটা সবাই মনে রাখতে পারে। সি প্লাস হাফ ও টু, সেখান থেকে কি হবে? সিও হবে। সিও প্লাস হাফ ও টু, সেখান থেকে কি হবে? সিও টু হবে। এটার জন্য চেঞ্জ আমি বললাম ডেল্টা এইচ ওয়ান, এটার জন্য চেঞ্জ বললাম ডেল্টা এইচ টু। আরেকটা ইকুয়েশন বললাম সি প্লাস ও টু ইকুয়াল টু সিও টু, এটার জন্য বললাম ডেল্টা এইচ থ্রি। এটাই ক স্টেপে গেলাম? এক স্টেপে গেলাম না সিও টুতে। আর ওখানে কি ব্রেক নিয়ে গেলাম, কি এখান থেকে সিও টু এক স্টেপে, ওটা ব্রেক নিয়ে গেলাম। তাহলে এইটার জন্য ডেল্টা এইচ থ্রি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ ওয়ান, এটা অ্যাকর্ডিং টু হেসেস ল হলো। এবার দেখো এখনই তোমাদের বোকা বানানো হয়েছে এইটা করে। বললাম না এটা হেসেস ল দিয়ে করা হয়েছে। কিভাবে করা হয়েছে দেখো, আমি যেতাম কোথায়? আমি যেতাম কার্বন থেকে কোথায়? C6H6 এ, কিংবা আমি বলতে পারি H2 থেকে আমি যেতাম C6H6। এটা এক স্টেপে হতো। যদি কেউ এক স্টেপে করে এটা এক স্টেপে করবে, অনেক সময় এক স্টেপে হয়। কিন্তু কেউ যদি ভেঙে যায় তাহলে তাকে সেভাবে কিভাবে যেতে হচ্ছে? সি থেকে ফার্স্টে তাকে যেতে হলো কোথায়? CO2 তে। ভালো করে বোঝো, সি থেকে CO2 তে যেতে হলো। তারপরে এই যে CO2 ছিল সেই CO2 থেকে ও C6H6 এ যেতে হলো। একা একা যেতে পারেনি, জল নিয়ে যেতে হয়েছে। তাহলে জল বানানোর স্টেপটাও তোর ভেতরে ইনক্লুড হবে। জল কি করে আমরা বানালাম? আবার H2 থেকে O2 থেকে জল বানালাম। তাহলে একটা স্টেপ এখানে, একটা স্টেপ আমার সি থেকে CO2 দুটো, আর 3 নম্বর স্টেপ হচ্ছে CO2 থেকে এবার এই জলটা রিঅ্যাক্ট করে গিয়ে CC, তাহলে 3 স্টেপে হলো না? মানে আমি ধরো আমাকে পুরো প্যান্ডেলে পৌঁছাতে হবে, তাহলে আমি কি করলাম? প্রথমে একটা মাল পৌঁছাতে হবে, আমি এখান থেকে ডেলিভারি করে দিলাম একজনের কাছে, সে ওটার সাথে কিছু মিশিয়ে আরেক জায়গায় ডেলিভারি করে দিল। যে দুটো ডেলিভারি করলাম তার মধ্যে একটাকে মিশিয়ে ডেলিভারি করলো ওইদিকে, আর একটাকে ডাইরেক্ট ছেড়ে দিল। যেটাকে ডাইরেক্ট ছেড়ে দিল, যেটা মিশিয়ে গেল, সেটা আবার পরের বারে গিয়ে মিললো। এরকম হচ্ছে তো? তাই আমি মিলিয়ে ঝুলিয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে একাধিক স্টেপে যাচ্ছি। ওখানেও যে হিট অফ রিঅ্যাকশন হবে, হোয়াটটা তো সেম হিট অফ রিঅ্যাকশন হবে। আর ভুলেও এটাকে হিট অফ ফরমেশন বলবে না। কেন এটা হিট অফ ফরমেশন হবে? হিট অফ ফরমেশন হলো না তো। এক স্টেপে গেলে সেটাকে আমি হিট অফ ফরমেশন বলতে পারি, নাও বলতে পারি, অনেক সময় নাও হতে পারে। এগুলো সবার জন্য প্রযোজ্য। এখানে যদি 2 হয় তাহলেও প্রযোজ্য। তাহলে হিট অফ ফরমেশনের জন্য যে প্রযোজ্য তা না, হিট অফ রিঅ্যাকশনের জন্য প্রযোজ্য। আচ্ছা, এখানে এক মত তৈরি হচ্ছে ডাইরেক্ট, এখানে এক মত তৈরি হচ্ছে যদি টোটাল স্টেপে হয়। হ্যাঁ, তাই জন্য এটাকে আমি এই স্টেপটাকে হিট অফ ফরমেশন বললেও বলতে পারি, কিন্তু সবসময় এরকম অপশন নাও আসতে পারে, অন্য কিছু আমাদের বানাতে দিতে পারে। ঠিক আছে? যেন হঠাৎ করে বলে দিল যে আমরা এগুলো সব দিয়ে দিয়েছি, আমার C6H6 এর দহন তাপ বের করো। এবার দহন তাপটা তোর ফরমেশন হবে না, মানে হিট অফ কম্বাসন, সেটা তো ফরমেশন হবে না। তাই জন্য ওইটার জন্য আমি এটা ব্যবহার করতে পারবো না কথাটা, হিট অফ রিঅ্যাকশন কথা দেবো। কারণ কাছে আছে ওইটা, ওই ডেফিনেশনটা কি দেখো, এখনই দেখে নাও। হেসেস ল এর ডেফিনেশন কি বলছে? If a chemical change is made to take place in 2 or more different ways, whether one step or 2 more steps, the amount of total enthalpy change is same no matter by which method the change is brought about. Then যেভাবে খুশি আমি যেতে পারি, যেভাবে খুশি যেতে পারি, আমি একই ভাড়া দেবো। এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে? এরকম হেসেস ল দিয়ে প্রচুর নিউমেরিক্যালস আছে। হ্যাঁ, এরপরে বলো কোন কোশ্চেনটা দেওয়া হয়েছে। ইথানলের পূর্ণাঙ্ক 78.4 ডিগ্রি সেন্টিগ্রেড। ইথানলের বাষ্পীভবনে এনথালপির পরিবর্তন হচ্ছে 96 জুল পার মোল। আচ্ছা ইথানলের বাষ্পীভবনে এনট্রপির পরিবর্তনের মান নির্ণয় করো। আচ্ছা, এটা জানাতে গেলে আমাকে একটা ইকুয়েশন বলতে হবে। গিভস ফ্রি এনার্জি আর এনথালপি রিলেটেড একটা ইকুয়েশন আছে, দেখে নাও। ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এইচ, এটাকে বলা হচ্ছে গিভস ইকুয়েশন। কি রিলেটেড? থার্মোডাইনামিক্স রিলেটেড গিভস ইকুয়েশন, যেখানে সবকটা টার্ম আমাদের জেনে রাখতে হবে। হোয়াট ইজ ডেল্টা এইচ? যারা ভিডিওটা দেখেছো আগে ক্লাস করেছো জানো, বাট মানে কি, ওটা কি বলে? ডেল্টা এইচ এনথালপি, এনথালপি চেঞ্জ ইন এনথালপি। হ্যাঁ, এটা এনথালপি চেঞ্জ। এনথালপির ভেতরে কি কি জিনিস লুকিয়ে থাকে? এনথালপির ভেতরে কি জিনিস লুকিয়ে থাকে? দুটো জিনিস থাকে। এটার জন্য একটু ভেতর থেকে রাখো, ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ই প্লাস পি ডেল ভি। টোকে যাবে, আমরা তো ব্যাপে পেয়ে যাবো, বুঝে নাও ব্যাপারটা আগে বুঝে নাও। এটা হচ্ছে তোমরা, ঠিক আছে? এটা তোমরা ধরো তোমরা ছোটবেলা থেকে, মানে এখনো 11 থেকে তুমি 12 যে এক্সাম দেবে, নিজে পুরো পড়াশোনা করে বেরিয়ে যাচ্ছ, তাহলে তোমার যে রেজাল্ট হলো না, নিজে আর কারো থেকে কোনো হেল্প নাও, এই তোমার যে রেজাল্ট হলো সেটাই হচ্ছে ডেল্টা ই।
কিন্তু তা হয় না। তোমরা বাইরে থেকে প্রেশার নাও, এই যে আমাদের কাছে প্রচন্ড একটা প্রেশার দিচ্ছি বা কিছু একটা পড়াচ্ছি, কিছু তো একটা তৈরি করছি, তাহলে বাইরে থেকে তোমার উপরে একটা ম্যানিপুলেশন হলো, কি হলো, প্রেশার বা ভলিউম তোমার উপরে এক্সট্রা এলো, ভলিউম বা প্রেশারে কিছু একটা চেঞ্জ করে কিছু একটা হলো, হওয়ার পরে তুমি একটা মার্কস জেনারেট করছো। এই হচ্ছে ডিফারেন্স। কেউ যদি কারোর হেল্প না নেয়, কিছু যদি ওর উপর চেঞ্জ না করা হয়, তাহলে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ই। হোয়াট ইজ ডেল্টা এইচ? এনথালপি। আর ডেল্টা ই হচ্ছে ইন্টারনাল এনার্জি। তাহলে তোমাদের ইন্টারনাল এনার্জি আছে, সেটা থেকেই তো পারফরমেন্স করছো না, তার উপরে কিছু পড়ছে এক্সট্রা বাইরে থেকে, সব মিলিয়ে তোমার পারফরমেন্স আছে। এই পারফরমেন্সটা হচ্ছে এনথালপি পুরোটা। আর এই ইন্টারনাল এনার্জির সাথে বাইরে যেটা দিচ্ছে, এটাকে বলছে প্রেসার ভলিউম ওয়ার্ক। প্রেসার ভলিউম ওয়ার্ক। কেন? এই ওয়ার্কটা করতে গেলে আইদার আমাকে প্রেসার দিতে হয়েছে বা সরাতে হয়েছে, আর ভলিউম দিতে হয়েছে বা সরাতে হয়েছে। আর এই যে ইকুয়েশনটা বলছি, এখানে প্রেসার কনস্ট্যান্ট রেখে কাজটা করা হয়েছে, অনলি ভলিউমটাকে সরাতে কমাতে হয়েছে। কম্প্রেসও হতে পারে, আবার ওটাকে এনলার্জ, মানে এখানে পজিটিভ সাইন আছে মানে ওকে চাপ দেওয়া হয়েছে, এরকম ভাবে ধরতে হবে যে ডেল্টা ভিটা পজিটিভ। এটা হচ্ছে ডেল্টা এইচ। তাহলে বুঝলে এনথালপি আর এনার্জির মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, একটা কিছু সাইডের এফেক্ট আছে। হলো। এইবার আমার যে ডেল্টা জি আছে, সেই ডেল্টা জি কি? ডেল্টা এইচ মাইনাস টিডিএস, মানে এনথালপি চেঞ্জ। এটা আগের দিন মানে বলছিলাম না, ওটা কমলে ওটা বাড়ে, কোন একটা ক্লাসে বলে দিয়েছিলাম, ওটা রয়েছে অ্যাপে রয়েছে। আজকে বেশি বলবো না, শুধু ডেল্টা জি রিলেটেড কথা বলি। তাহলে ডেল্টা এইচ আর হচ্ছে টিডেলএস। টিডেলএস এর ডেল্টা এস কি একটু আগে বলা হলো? ডেল্টা এস কি একটু আগে অঙ্ক বললে না? কি চেঞ্জ? এনট্রপি চেঞ্জ। একটা যে কোনো পদার্থকে তুমি যদি রেখে দাও, নর্মালি রেখে দাও, ও কি করে? তার বিশৃঙ্খলা বাড়াতে চায় না কমাতে চায়? ধরো একদম নতুন একটা বাড়ি, একদম নতুন বাড়ি, একদম সেইভাবে কিনলে, তারপরে তুমি কি দেখবে? ওর মধ্যে যে জিনিসপত্রগুলো, ওগুলো কি দিনে দিনে এলোমেলো হচ্ছে? বাড়িতেই তুমি দেখো না, একটা বাড়ি ধরে হট করে গুছিয়ে রাখবে, গুছিয়ে রাখার পরে তুমি ভুলে গেছো, তুমি কিন্তু কাজ করছো, ছবি তুলে রেখেছো, 10 দিন পর ওই বাড়িটারই ছবি তুলে দেখো কিরকম হবে, ঘরের অবস্থা কি হবে? ধুলো তো পড়বেই, আর জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে যায়। আবার সেটাকে অর্ডার করতে হয় না একদিন বসে আমাদের। তবে ন্যাচারালি কোন জিনিসটা হচ্ছে? ডিসঅর্ডারনেস বাড়ছে নাকি? দেখবে এটা বাড়িতে লক্ষ্য করে দেখবে, ডিসঅর্ডারনেস ন্যাচারালি বাড়ছে। আমাদেরও ডিসঅর্ডারনেস বাড়ছে। আমরা ছোটবেলায় কি এত বড় ছিলাম? কইটুকু ছিলাম? এখান থেকে আস্তে আস্তে বাড়ছি তো, তাহলে আস্তে আস্তে আমাদের মলিকুলের সংখ্যা কি বাড়ছে তো। একটা গাছও দেখো ছোট বীজ থেকে বড় হচ্ছে, মানে ন্যাচারাল টেন্ডেন্সি কি পৃথিবী? বিশৃঙ্খলতা কি বেড়ে যায়। আরে একটা জল রেখে দিই, সে জলটা কি হয়ে যাবে? ভেপার হবে। তার মানে সবাই কি চাইছে? ফ্রি হতে চাইছে। তার মানে পৃথিবীর ন্যাচারাল টেন্ডেন্সি কি? পৃথিবীর প্রত্যেকটা বস্তু ন্যাচারাল টেন্ডেন্সি তার বিশৃঙ্খলতা বাড়াতে চায়। আর একটা বাচ্চাকে তোমাকে যদি বসিয়ে রাখে, তুমি একা বসে থাকতেই পারবে না, সবসময় বকবক করবে, কারণ না কারোর সাথে কেউ এলো বকবক শুরু করে দিল। একা আসলে চুপচাপ আছে, কিন্তু কেউ পড়তে এলো বকবক হলো, আরেকজন এলো বকবক, এবার তোমার হইচই শুরু হবে, তাই তো হয়। তার মানে ন্যাচারাল টেন্ডেন্সি এটা কেউ আটকাতে পারে না। আর এগুলো স্পন্টেনিয়াসলি হয়। তুমি যদি আটকাও, তাহলে তোমার নন স্পন্টেনিয়াস করতে হবে, ওর উপর অনেক কিছু অ্যাপ্লাই করে ওটা আটকাতে হবে। কিন্তু ন্যাচারালি এনট্রপি কি হচ্ছে? ইনক্রিজ করছে। এটা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলছে শুধু এনট্রপি ইনক্রিজ করছে। তাহলে যদি এনট্রপি ইনক্রিজ করে, তাহলে ডেল্টা এসটা কি হতে যায়? সবসময় কি হতে চায়? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে ডেল্টা এস হতে যায় সবসময় কি হতে চায়? পজিটিভ। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা লাইফে কি চাই? কমফোর্ট চাই না ডিসকমফোর্ট? এদিকে আমরা এনট্রপি বাড়াচ্ছি, এদিকে আমরা কি চাইছি? কমফোর্ট চাইছি। কমফোর্ট চাওয়া মানে আগের থেকে আমি কি চাই? অনেক শান্তিতে থাকবো। এনার্জি হাই চাই না লো চাই? লো। বাচ্চাদের দেখেছো এনার্জি বেশি, সব সময় ছুটে বেড়াচ্ছে। কিন্তু লাইফে আমরা আলটিমেটলি চাই তো যে একটা জায়গায় গিয়ে যেন স্টেবল হতে পারি, আর যেন আমাকে কিছু না করতে। তার মানে এনার্জি কি? কমাতে চাই তো। তার মানে ন্যাচারাল টেন্ডেন্সি কি? যে কোনো রিয়াকশনের বা যে কোনো প্রসেসে ডেল্টা এইচ কি? কমানো না বাড়ানো? ডেল্টা এইচ মানে এই যে এনার্জি, মানে আগের থেকে আমি চাই তো এনার্জি কমে যাক। এই আগের থেকে এনার্জি কমে যায় মানে H2 মাইনাস H1, মানে আগের থেকে চাই কমে যাক, তাহলে এটা চাই আমি কমে যাক, এটা বেশি থাকে, অসুবিধা নেই। তাহলে নেগেটিভটা, তাহলে দুটো জিনিস মাথায় ঢুকিয়ে নাও। ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে ডেল্টা এইচ নেগেটিভ, আর ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে ডেল্টা এস পজিটিভ। আচ্ছা, ডেল্টা এইচ যদি নেগেটিভ হয়, তাহলে তো এন্ডোথার্মিক রিঅ্যাকশন হবে। হ্যাঁ, সব এন্ডোথার্মিক রিঅ্যাকশনগুলোই ম্যাক্সিমাম হয়। আচ্ছা দাঁড়াও, ভুল বললাম। ডেল্টা এইচ যদি নেগেটিভ হয় তাহলে কি বলছো? এন্ডোথার্মিক না, এক্সোথার্মিক। কি বললাম? H1 গ্রেটার দ্যান H2। আচ্ছা আচ্ছা, তার মানে H1 থেকে কিছু বেরিয়ে না গেলে H2 হবে না। বুঝতে পেরেছো? আরে H2 তাহলে এটা কত সুন্দর লজিক্যাল ব্যাপার। আমি লাইফে স্টেবল হতে চাই তো, হ্যাঁ,
তাহলে আমাকে কি করতে হবে, আমাদের সিস্টেম থেকে কিছু জিনিস বের করে দিতে হবে, তাহলেই আমরা স্টেবল হবো। কি বের করতে হবে যাতে আমরা স্টেবল হতে পারি? লাইফের কথা, আচ্ছা লাইফ কি বের পারফরমেন্স। যে যত বেশি পারফরমেন্স তার সিস্টেম থেকে বের করতে পারবে, পারফরমেন্স দিয়ে তো কিছু কাজ হয়ে গেল না। আমিও আমার সাথে সাথে একদম লজিক ব্যাপার, আমি যদি কিছু ছাড়ি সেটা আমার ফিরে যাচ্ছে না, সেটাই আমাকে আরো স্টেবল বানাচ্ছে, বুঝতে পারছি? এইখানেও তাই, যে যত ছাড়তে পারবে তার তত লাইফে সে বড় হবে। মানে ওটাই, তার তত মানে রিয়াকশনটা হতেই থাকে, ওই দিকে যেতেই থাকে, ঠিক আছে? আর নাহলে কিছু দূর গিয়ে দেখা যাবে আবার ব্যাক করছে, আটকে যাচ্ছে, কারণ হিট ছাড়ছে না। তো হিট ছাড়তে পারলে ওই জিনিসগুলো হতেই থাকে। যেটা হচ্ছে H2 মানে H1 তো হ্যাঁ, আগে যে এখানে H1 is greater than H2 কোথায় H1 গ্রেটার দেন? তুমি বললাম এক্সোথার্মিক রিয়াকশন। হ্যাঁ H1 মানে আগে কি ছিল, হ্যাঁ। আর H2 মানে এখন কি আছে। আগে যা ছিল, আগে ধরো 50 কিলো জুল ছিল, সেখান থেকে 20 কিলো জুল ছেড়েছে। আচ্ছা সেই যে ছেড়ে দিল, তার মানে তো সিস্টেম থেকে কমে গেল, হুম। তারপরে আগে থেকে স্টেবল হলো। তার মানে ছেড়ে দিলে নেগেটিভ হলো, exothermic স্টেবলও হলো, আবার এক্সোথার্মিকও হলো। তিনটে একসাথে মাথায় রাখো। স্টেবিলিটিও যাচ্ছে। কেন স্টেবিলিটি যাচ্ছে? এটা যদি নেগেটিভ হয়, ওটা কি নেগেটিভ, হুম আগে নেগেটিভ সাইন আছে, এটা যদি পজিটিভ হয় ওভারঅল কি পজিটিভ, তাহলে সব মিলিয়ে কি অ্যান্সার আসবে? নেগেটিভ তো। হুম তাহলে মাথায় ডেল্টা জি যত নেগেটিভ হবে, এটা কিন্তু এক্সামে কোশ্চেন এমসিকিউ, ডেল্টা জি যত নেগেটিভ হবে রিঅ্যাকশন হতেই থাকবে। নেচারও চাইবে হ্যাঁ তুমি যেটা করছো সেটাই করে যাও, সেটাই করে যাও। নেচার এটাই পছন্দ করে যে তোমার থেকে আলটিমেটলি ডেল্টা এইচ গুলো বেরিয়ে আসুক আর তোমার ভেতরে এন্ট্রপি বাড়ুক, সে অসুবিধা নেই। দিনে দিনে আচ্ছা, আরেকটা জিনিস, যে আমাদের বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, যেটা আমাদের বলা হয় বিগ ব্যাং থিওরি, ছোট থেকে আস্তে 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 বড় হয়েছে না, সায়েন্সও তো মানছে, একদম ছোট থেকে আস্তে 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 বড়, তার মানে এক্সপ্যান্ড করছে। তো ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে এন্ট্রপি ইনক্রিজ করা, সব কিছুই এক্সপ্যান্ড করছে। কোনো এমন একটা জিনিস বলতে পারবে না যে এই জিনিসটা কন্ট্রাক্ট করছে, ন্যাচারালি সব এক্সপ্যান্ড করছে। কন্ট্রাক্ট করাতে গেলে আমাকে বাইরে থেকে করতে হবে, ন্যাচারালি এক্সপ্যান্ড করছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে আমাকে মাথায় ঢুকি নাও, ডেল্টা জি কি নেগেটিভ আমাকে আনতে হবে। এবার ওকে একটা কোশ্চেন বলছো, কি যেন কোশ্চেনটা ছিল সবার তো, যে কোশ্চেনটা বলতে গিয়ে এটা বললাম, থিওরিটা এটা ইথানলের বাষ্পীভবনে বেশ আর লাগে না, মনে পড়ছে। বলছে বাষ্পীভবনে এনথালপি মানে হচ্ছে হিট অফ ভেপারাইজেশন অফ ইথানল, এটা দিয়ে দিয়েছে। এটা দেওয়ার আগে আমাদের একটা ছোট কথা বলে নিতে হবে। পুরো ইকুয়েশনটা তাহলে কি শিখলাম? ডেল্টা জি হচ্ছে ডেল্টা এইচ মাইনাস টি ডেল এস। আচ্ছা স্যার, তাহলে ডেল্টা জি নট দিয়ে যেটা বলেছে সেটা আবার আলাদা গিভস ইকুয়েশন আছে, সেটা আবার এটা যেরকম এনট্রপি রিলেটেড, ওটা আবার এনট্রপি রিলেটেড না, ওটা হচ্ছে রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট রিলেটেড। ডেল্টা জি এটা আবার ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে চলে গেলাম। ডেল্টা জি প্লাস 2.303 আরটি লগ কে, কে মানে কিউ, কিউ মানে হচ্ছে রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট। দেখো এ থেকে বি যাব, তার জন্য একটা কিউ আসবে। কিউটা কি? প্রোডাক্ট বি বাই এ, যে কোনো মুহূর্তে, হ্যাঁ অ্যাট এনি মোমেন্ট, তাহলে কিউ লিখছি এই জিনিসটা। এবার যদি আমি বলি হ্যাঁ এটা প্রোডাক্ট ওরিয়েন্টেড, ভালো করে বুঝো, যদি বলি আমার প্রোডাক্ট ওরিয়েন্টেড, তাহলে কি হবে? বি বড় হবে নাকি এ বড় হবে? বি অনেক বড় হবে, তাহলে কিউ এর জন্য বি বড় হবে। তাহলে এখানে ডেল্টা জি প্লাস 2.303 আরটি লগ বি বাই, এটা মাথায় রাখো বলছি। তো এটা বলছে যে যদি ডেল্টা জি এর ভ্যালু নেগেটিভ হয়, এইগুলো ক্যালকুলেশন আমরা করব, করে যদি বলা যায় যে ডেল্টা জি এর ভ্যালু নেগেটিভ, তাহলে আমার রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস সামনের দিকে যাবে। যদি বলা হয় ডেল্টা জি তার ভ্যালু পজিটিভ, তাহলে রিঅ্যাকশনটা হতেই চাইবে না, এগুলো শিখবে তাহলে ব্যাকের দিকে আসবে। আরেকটা কি শিখছি, যদি বলা যায় ডেল্টা জি জিরো, তাহলে রিঅ্যাকশনটা সামনেও যাবে না পেছনেও আসবে না, একটা ইকুইলিব্রিয়াম মেইনটেইন করবে। যদি ইকুইলিব্রিয়াম মেইনটেইন করে তাহলে কিন্তু সেটাকে রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট বলা যায় না, কি বলা হয়? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তাহলে তখন সেটা হয়ে যাবে কে সি, গুড, এগুলো সব হয়ে যাবে কে। আর এগুলো যখনই কে হবে, লকটক সব ঠিক আছে, ভ্যালুগুলো রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে থাকার সময় কনসেন্ট্রেশন, তখন এটা কি জিরো, তখন এটা জিরো, ভালো করে দেখো। তার মানে তখন এটা জিরো মানে ডেল্টা জিটাকে আমি এদিকে ঘুরিয়ে দিই, তাহলে এটা মাইনাস সাইন হয়ে যাচ্ছে না? এইটাকে বলছে স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনথালপি বা স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি, ডেল্টা জি নট। ওটা ডেল্টা জির মধ্যে তফাৎটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। অ্যাট এনি মোমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেল্টা জি, কিন্তু ইকুইলিব্রিয়ামে চলে গেলে ডেল্টা জি ভ্যানিশ হয়ে যায়। তখন তো আমাদের কিছু দিয়ে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড গিভস। স্ট্যান্ডার্ড কাকে বলি? যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায় তখনই যেটা হয় সেটা স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি মান সেখান থেকে ধরা যায়।
আর অন্য কোনোভাবে ধরা যায় না। এই হচ্ছে এই ছোট্ট একটু ডিফারেন্স ওদের মধ্যে। তাহলে ডেল্টা জি নট দিয়ে যদি কেউ লেখে তাহলে এগুলো সব নট দিতে হবে। এক্সামে দেখবে পেপারে কি দিয়েছে, নট দিয়ে দিয়েছে না না নর্মাল দিয়েছে, কিছুই দেখি কিছু দেয়নি। আমি নর্মাল করি, পরে আমি দেখছি। আমি এখন কি বুঝলাম বুঝতে পেরেছো তো? ডেল্টা জি শুড বি 0 কখন, যখন ইকুইলিব্রিয়ামে থাকে। এখন ও বলছে হিট অফ ভেপারাইজেশন, কোনো কিছু ভেপার হচ্ছে, H2O লিকুইড থেকে যাচ্ছে H2O গ্যাস। এই প্রসেসটা হতে কতটা সময় লাগে, মানে কয়েক সেকেন্ড নাকি বেশ অনেক সময় লাগে? অনেক সময় লাগে। ডিপেন্ড করে মাসের উপর। হুট করে সব কিছু ভেপারাইজ হয়ে যাবে না, হ্যাঁ প্রসেস আছে। আস্তে 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 করে ভেপার হচ্ছে। ভেবো না যে আমি ফুটিয়ে দিলাম, ফুটে গেলে কিন্তু মানে ফুটতে কিন্তু অনেকটা কম সময় লাগে, ফট করে বলা যায় না। আর ভেপার কিন্তু হতেই থাকবে। যে আজকে আমি রেখে গেলাম, এই ভেপারাইজেশন হচ্ছে বলেই তো আস্তে আস্তে ক্লাউড তৈরি হচ্ছে। কি একদিনে ক্লাউড তৈরি হয়? ভেপারাইজেশন স্লো প্রসেস। আর যেগুলো স্লো প্রসেস সেগুলো বলা হয়েছিল ওই প্রসেসকে যে কোনো স্টেপ রিভার্স করা যায়। বলে গেছিলাম আগে যে স্লো প্রসেসকে যে কোনো স্টেপে রিভার্স করতে পারে। আমি যদি স্লো হাঁটি, আমাকে যদি বলে পেছনে আসো, আসতে পারবো। কিন্তু আমি স্পিডে দৌড়াই, হট করে যদি বলে পেছনে আসো, পারবো? হট করে পেছনে আসতে পারবো না। তার মানে এই যে প্রসেস স্টেট ট্রান্সফার, লিকুইড টু গ্যাস, ভেপারাইজেশন হওয়া, এই প্রসেসটা স্লো। স্লো মানে ইট ইজ রিভার্সিবল। আর রিভার্সিবল মানেই আরেকটা ঘটনা ঢুকে গেল এর ভেতরে। কি বলো তো? রিভার্সিবল মানেই তো যাবে আবার আসবে, যাবে আসবে মানে ইকুইলিব্রিয়াম প্রতিস্থাপিত করবে। তার মানে এই সমস্ত রিঅ্যাকশন গুলো কিসে থাকে? ইকুইলিব্রিয়ামে থাকে, আসতে পারে, ইকুইলিব্রিয়ামে আসতে পারে। বুঝতে পারছো? তাই অন্যান্য রিঅ্যাকশন গুলোকে আমি সমান চিহ্ন, এরকম চিহ্ন দেবো, কিন্তু এই ধরনের রিঅ্যাকশনকে আমি ব্যাক করলাম। কেসি আছে। আবার ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে বলছি রিভার্সিবল মানে একটা চেন, কিন্তু রিভার্সিবল মানে চোখ বন্ধ করে বলে দেবে হ্যাঁ ইকুইলিব্রিয়ামে আছে। আবার ইকুইলিব্রিয়াম থেকে একটা জিনিস আছে, কি আসবে? ইকুইলিব্রিয়ামে আছে মানে নিশ্চয়ই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে, এসি আছে। আর ইকুইলিব্রিয়ামে থাকলে এক্ষুনি শিখলাম ডেল্টা জি 0 হয়। তাহলে এই ইকুইলিব্রিয়ামে থাকার জন্য তোমাকে যে রিঅ্যাকশনটা বলেছে না, হিট অফ ভেপারাইজেশন, হিট অফ ভেপারাইজেশন ডেল্টা এইচ ভ্যাপ, ঠিক আছে? সেটা যে বার করবো, সেটা বার করার জন্য আগে আমাকে বলতে হবে ডেল্টা জি ওই রিঅ্যাকশনে 0। বুঝতে পেরেছো? এবার ডেল্টা জি 0 মানে কি? ডেল্টা এইচ মাইনাস টি ডেল এস 0। আবার ডেল্টা এইচ টি ডেল এস 0 মানে কি? ডেল্টা এস বা টি ডেল্টা এস ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ। তার মানে ডেল্টা এস ইজ ইকুয়াল টু কি? ডেল্টা এইচ বাই টি। এটা ভ্যাপ, এটা ভ্যাপ, কিছুই না। এবার বলেছে এনট্রপি বার করতে। ওদের হিট ভেপারাইজেশনের এনথালপি দিয়ে দিয়েছে। মাথায় এখন কি নোটা জুলে না কিলো জুলে দিয়েছে, দেখবে জুলে। তাহলে ঠিক আছে, জুলেই রাখলাম। স্যার এটাকে কেলভিনে নিতে হবে। এক্স্যাক্টলি টেম্পারেচারটা কেলভিনে নিতে হবে। 0 ডিগ্রি কেলভিনে তাহলে ইনফিনিটি হয়ে যাবে, তাই কেলভিনে নিতে হবে। ঠিক আছে, তাহলে এটা করলে হবে। একটা কোশ্চেন একটু তো বললো কি কি ডেটা ছিল একটু বলে দাও। হিট অফ ভেপারাইজেশন লিকুইডের এই যে ইকুয়েশন লিখবো, এই হিট অফ ভেপারাইজেশনের ডেটা। টেম্পারেচারটা ছিল হচ্ছে 78.4 ডিগ্রি সেন্টিগ্রেড, ইথানল ফুটনাঙ্ক, আর এনথালপি চেঞ্জ হচ্ছে 96 জুল পার মোল। 96 জুল মোল ইনভার্স। এগুলো বসানো পারবো, বুঝতে পেরেছো তো? নিউমেরিক্যাল গুলো সহজ, কিন্তু ওটা কোথা থেকে এলো, কিভাবে গেল, এই জিনিসটা মাথায় ঢুকায় নেবে। আচ্ছা, আমার যখন টেম্পারেচার ডিগ্রিতে দেওয়া থাকবে তখন ডিগ্রিতেই রেখে দেবো। ডিগ্রিতে যদি 0 দেওয়া থাকে তাহলে তো যে কোনো কিছু অ্যান্সার ইনফিনিটি হয়ে যায়। না, তখন এটা তখন ডিগ্রি না, কেলভিন নিতে হবে। কেলভিন না নিলেই হবে না। কেন নিতে হবে? দেখো না, জুল মোল ইনভার্স লেখা রয়েছে, আর এখানে যেটা এনট্রপির ইউনিট সেটা হচ্ছে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটাও এক্সামে আসে। এনট্রপির ইউনিট কি? কি ইউনিট হবে? উপরে যেটা ইউনিট, উপরে ইউনিট কি? জুল মোল ইনভার্স। আর নিচের ইউনিট কি? কেলভিন। তারপর সব মিলে জুল মোল ইনভার্স কেলভিন, এই হচ্ছে ইউনিট। যেটা বাড়িতে করবে, করে উত্তর মিলিয়ে নেবে। আচ্ছা, তারপরে কি কোশ্চেন বলছো? একটা টয়লেটে যাবো। হ্যাঁ চলো কোন দিকে? এই তো দেখি দাও, মুছে দিলাম। তাহলে একটু রেস্ট দিচ্ছি, আবার একটু পর স্টার্ট করছি।